ছাত্রদের উপর হামলায় উত্তাল গাজীপুর, চরম পরিণতির হুঁশিয়ারি সমন্বয়কদের, সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। ৩০০ আসনে নির্বাচন করতে প্রস্তুত বিএনপি, জানালেন দলটির নেতারা। সারা দেশে ১০ দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা। আগে গণহত্যার বিচার, তারপর নির্বাচন সহ অন্য কাজ, বললেন জামায়াত আমির। ফ্যাসিবাদ ঘিরে আসার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। ধানমন্ডি ৩২ নম্বরে আজও চলে ভাঙচুর কার্যক্রম, দেখতে উৎসুক জনতার ভিড়। ভবনটির জায়গায় হাসপাতাল নির্মাণের দাবি। ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ, পাঠানো হবে রাজনৈতিক দলগুলোর কাছে। সাগুপ্তা এমিলির ছত্রছায়ায় মুন্সিগঞ্জে গড়ে উঠে মডার্ন গ্রিন সিটি, চলছে অনুমোদনহীন কার্যক্রম, কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়, ২ দশকেরও বেশি সময় পর দিল্লির মসনদে ফিরছে গেরুয়া শিবির। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবার বিস্তারিত। ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ব্রিফ করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিং এ। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী। এবং আমি আপনাদের আগেও বলেছি, যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান, সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে। এবং দ্রুত বলতে কি সেটা তো আপনার খুব স্পেসিফাই করে বলেননি। আর নির্বাচনের সময়রেখা আমাদের বারবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের ওনার প্রেস সেক্রেটারি বারবার ক্ল্যারিফাই করেছেন আপনাদের, যে আইদার বাই ডিসেম্বর অথবা 2026-এর বাই জুন। এখন বাই জুনের ক্ষেত্রে মানে নিশ্চয়ই বর্ষার সময় বিবেচনা রেখে আরও আগাতে হতে পারে, হয়তো এপ্রিলে হতে পারে, মার্চে হতে পারে। এটা একদম আমাদের প্রথম থেকে ক্লিয়ার করা, এখানে কোনো ইনক্ল্যারিটি নাই। আর যদি কারো প্রশ্ন না থাকে, আপনি একবার প্রশ্ন করেছেন, আর কারো কোনো প্রশ্ন আছে? আর জি, লাস্ট জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি ওনারা একটা ঘোষণা প্রস্তুত করেছেন। ওনারা আমাদেরকে বলেছেন, ওনাদের যারা জোট সঙ্গে আছে, জোট সঙ্গে মতামতের ভিত্তিতে যদি আবার ফাইনালাইজ হয়, তখন আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। তবে এই ব্যাপারে আমি বলতে চাই, আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন ওনারা যথেষ্ট সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন। আমি আশা করব জুলাই গণঅভ্যুত্থানে যারা পক্ষ রাষ্ট্র, এটা আমাদের একটা, এটা কোনো মানে আইনি দলিল না, এটা রাজনৈতিক দলিল, ঐক্যের দলিল। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে কালে যে আমাদের যে অটুট একটা ঐক্য ছিল, সেটাকে রিঅ্যাসার্ট করা, রিঅ্যাফার্ম করার দলিল, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে? জি, আপনি 3টা করণীয় কথা বলছেন, একটা আশু করণীয়, একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। তো আশু করণীয় যেগুলো, এগুলো করণীয় করতে মানে কমপ্লিট করতে কতদিন লাগতে পারে? কোনো টাইম ফ্রেম আছে? আশু করণীয় তো অলরেডি কিছু কিছু হয়েও গেছে, আপনার উদাহরণ দিলাম না। আশু করণীয় এক জায়গায় ডেফিনিশন আছে 6 মান্থস। আমার বিবেচনায় আশু করণীয়, আমার বিবেচনায় আমি যেটা পড়েছি ভালো করে, আশু করণীয়র মধ্যে অন্তত 50% 1 মাসের মধ্যেই করা সম্ভব আমার বিবেচনা। দর্শক, 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ব্রিফ করছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। জনপ্রশাসন বিচার বিভাগ সহ 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবার বিকেল 5:30টায় এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। 6টি কমিশন হল সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করে দেন।
এবার অন্য প্রসঙ্গ। গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ওসিকে বহিষ্কারের কথা জানিয়েছেন জিএমপি কমিশনার। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষিত অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে চরম পরিণতির হুঁশিয়ারি দেন সার্জিস আলম। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা ৩টার পর তাদের সঙ্গে সংহতি জানাতে আসেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। এ সময় সার্জিস বলেন, কোথাও সহযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা হলে বাংলাদেশ আবারও জেগে উঠবে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে চরম পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সুপার। জানান, যেসব পুলিশ ঘটনায় তাৎক্ষণিক সাড়া দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। এ সময় ওসিকে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি। ১৬ জন গ্রেপ্তার হয়েছে জানিয়ে জড়িতদের ধরতে চিরুনি অভিযানের ঘোষণাও দেন তিনি। এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে তাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হামলায় জড়িত ও ১৭ বছরের নিপীড়কদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং ১৭ বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাঁধা যায়। এদিকে গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলন। এর আগে শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়ার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে যান। তবে সে সময় হঠাৎই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের পরিপ্রেক্ষিতে আজ থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা হয়। সেখানে সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলায় জেলায় 10 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের দুর্নীতির কারণে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার সাহস পেয়েছে। গাজীপুরে যে নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দুর্নীতিই জনসম্মুখে প্রকট থেকে প্রকটতর হয়। জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ অভ্যুত্থানের সহিংসতার নানা চিত্রকর্ম নিয়ে দ্রোহের গ্রাফিতি নামে বইয়ের প্রকাশনা উৎসবে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা কাজের সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে
আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন করে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলায় জেলায় সভা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমাদের যে কর্মসূচি জেলায় জেলায় প্রথমে শুরু হবে, জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে, এটি আপনাদেরকে জানিয়ে গেলাম। এরপরে পর্যায়ক্রমে মহানগর এবং বিভাগীয় সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে 31 দফা নিয়ে কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আমরা ভোটের অধিকারের জন্য আমাদের এক হয়ে দাঁড়িয়ে কাজ করি। আর কুমিল্লায় দীর্ঘ 15 বছর পরে বড় সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন নয়, নির্বাচন জনগণের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে একটি, আর এরপরে আছে উপজেলা পর্যায়ে, আমাদের পৌরসভা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, আমাদেরকে সকল পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ সময় স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য তৃণমূল নেতাকর্মীদের যোগ্যতা অর্জনেরও আহ্বান জানান তিনি। ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। আগে 24-এর গণহত্যার বিচার, তারপর নির্বাচন সহ অন্যান্য কাজ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন। এদিকে রাজধানীতে জামায়াতের এক শিক্ষা শিবিরে ফ্যাসিস্ট ফিরে আসার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। কায়েস রাহাতের রিপোর্ট। প্রায় 15 বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, স্বাধীনতার পর কিছু কিছু প্রত্যাশা পূরণ হলেও স্বাধীন বিচার ব্যবস্থার প্রত্যাশা এখনো পূরণ হয়নি। অভিযোগ করেন, আইনের অঙ্গনে যারা বেআইনি কর্মকাণ্ড করেছিল আওয়ামী লীগ তাদেরই বিচারপতি বানিয়েছিল। এ সময় নির্বাচনের আগে গণহত্যা সহ অন্যান্য খুনের বিচার চান জামাত আমির। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। বিচার না হলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। এদিকে রাজধানীতে অনুষ্ঠিত অন্য একটি অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সেক্টরে পতিত সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরাতে হবে। বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপরে নির্বাচন। পলাতক জাহাঙ্গীর, তাদের গডফাদার পালিয়ে গিয়েছেন, আর উনি এখন পলাতক অবস্থায় থেকে তিনি অনলাইনে মিটিং করে নতুন করে গোটা রাজধানী সহ বাংলাদেশের সন্ত্রাস সৃষ্টির জন্য চক্রান্ত করছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো সন্ত্রাসীকে রাস্তায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দেয়া হবে না। এ সময় স্বৈরাচারের দোসরদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেরও তাগিদ দেন জামাত নেতারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ। অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যার মূলে ভারতীয় মিডিয়া কাজ করছে বলে জানান তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি 24-এর গণ অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন। এ সময় প্রেস সচিব বলেন, বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে, আর নিত্যপণ্যের দামেও জনজীবনের স্বস্তি ফিরে আসছে। আগামী মাসে রোজার মধ্যে দাম স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানা? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন, এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্ক গুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটিকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোন রকমের কোন বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে
মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আজও চলছে ভাঙচুর। শনিবার সকাল থেকে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দেয়াল ভাঙছেন অনেকেই। পুরো এলাকা জুড়ে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষের ভিড় দেখা গেছে। বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকতে পারে না বলছেন তারা। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। ধানমন্ডি ৩২-এ আজও থামেনি উৎসুক জনতার ভিড়। সকাল থেকেই বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দেয়াল ভাঙছেন অনেককেই দেখা যায় সেখান থেকে রড ও পাইপ নিয়ে যেতে। বাড়িটি দেখতে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন অনেকেই। জানান, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকতে পারে না। এ ঘটনা দেশের সব দলের জন্য একটি বার্তা বলেও মনে করছেন আগতরা। আমার নানির বাসা যেটা, সেটা ভেঙে ফেলছে এই হাসিনাই। মনে করেন আজকে এসে দেখছি খুবই সুন্দর লাগতেছে, মানে মনে একটু সুখ আসছে যে আমাদের বাসা ভাঙছে, ওর বাসা আজকে ভেঙে ফেলছে। আসলে কিন্তু এটা ধ্বংস না, এটা একটা সৃষ্টি। এই সৃষ্টি থেকে ভবিষ্যৎ জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদরা যাতে শিখতে পারে। আগামীতে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন করতে চায় তারা যেন শিক্ষা নেয়। ধানমন্ডি ৩২-এ আসেন জুলাই অভ্যুত্থানের এক শহীদের বাবা। জানান, ছেলেকে ফিরে না পাওয়া গেলেও ফ্যাসিবাদের এই পরিণতি দেখে আত্মায় কিছুটা শান্তি ফিরেছে। একই সঙ্গে এই জায়গাটিতে হাসপাতাল নির্মাণের দাবি জানান তিনি। ফ্যাসিবাদী হাসিনার এই আমার ছেলেকে যে নির্মমভাবে হত্যা করছে তার উপর তার যে একটা ক্ষোভ, গোসা হাসিনার উপর, আমার এই ছেলের ভোটও এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুইসাইড করে। ফ্যাসিবাদী চিহ্ন এখানে ধূলিসাৎ করে দিছে, এতে আজকে আমি একটু হলেও শান্তি পাচ্ছি। শহীদ বীরদের জন্য এখানে একটা বড় হসপিটাল করা হোক। এর আগে গেল বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। সেই সঙ্গে আগুনে পড়ে শেখ হাসিনার বাড়ি সুধা সদনও। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। মডার্ন গ্রিন সিটি চালাচ্ছে অনুমোদনহীন নানা বাণিজ্যিক কার্যক্রম। স্বৈরাচার দলীয় এমপি শাগুপ্তা ইয়াসমিন এমিলির ছত্রছায়ায় মুন্সিগঞ্জে গড়ে তোলা হয় এই আবাসন কোম্পানি। প্রতারণার আশ্রয়ে এরই মাঝে গ্রাহকদের থেকে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। আবাসন কোম্পানির প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন অঞ্জন বর্মন। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া হাইওয়ের পাশে অবস্থিত মডার্ন গ্রিন সিটি। এই হাউজিং কোম্পানিটি ১৩ একর জমিতে আবাসনের অনুমোদন নিয়ে দখলে নিয়েছে কয়েকশো একর জমি। হাউজিংয়ের ভেতরে ঢুকতে প্রথমেই চোখে পড়বে মডার্ন গ্রিন ভিউ পার্ক, যার কোনো অনুমোদনই নেননি মডার্ন গ্রিন সিটি। শুধু তাই নয়, দিনে কিংবা রাতে পার্কের ভেতর চলে অবৈধ কার্যকলাপ। বড় সাইনবোর্ডে টানানো আছে এই প্রকল্প পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত। অথচ মডার্ন গ্রিন সিটির ওয়েবসাইটে পাওয়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে দেখা যায় এর মেয়াদ শেষ হয়েছে ৮ মাস আগেই। জেলা প্রশাসক থেকে মডার্ন গ্রিন সিটি আবাসনের অনুমোদন নিলেও ওয়েবসাইটের ভেতর জেলা প্রশাসক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, বিডা সহ কয়েকটি অনুমোদন দেখালেও প্রকৃতপক্ষে তা অন্য কোম্পানির নামে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে আবাসন উল্লেখ থাকলেও মডার্ন গ্রিন সিটি গোজামিল দিয়ে চালাচ্ছে অনুমোদনহীন একগুচ্ছ বাণিজ্যিক প্রকল্প। হাউজিংয়ের ভেতর স্থাপিত মডার্ন গ্রিন ভিউ রেস্টুরেন্টে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর সহ কয়েকটি ছাড়পত্র প্রয়োজন হলেও কোনোটাই নেই তাদের। প্রকল্পের ভেতরে চলছে মডার্ন এইড হাসপাতাল নির্মাণের কাজ, যার জন্য শেয়ার বিক্রিও চলছে সাইনবোর্ড টানিয়ে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখনও এই হাসপাতালের নেই কোনো অনুমোদন। অন্যদিকে মার্কেট শপিং মল নির্মাণও চলছে আরেক পাশে কোনো ছাড়পত্র ছাড়াই। এভাবে ক্রেতাদের বোকা বানিয়ে কোম্পানিটি হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। মডার্ন গ্রিন সিটির এমন অনুমোদনহীনের গোজামিল খুঁজতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে দেশ টিভি টিম। বাণিজ্যিক প্রকল্পের অনুমোদন ছাড়া কিভাবে বাণিজ্যিক প্রকল্প কার্যক্রম চালাচ্ছে এমন প্রশ্নের উত্তর খুঁজতে তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কয়েক দফায় ব্যর্থ হতে হয়। আড়াল করার চেষ্টা করে নিজেদের ভূমিদস্যুতার অপরাধ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার বাইরে 7টি সেন্টারে পরীক্ষায় অংশ নেন 41,000 শিক্ষার্থী। সুষ্ঠু করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। পরীক্ষার হলে ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে পরীক্ষার কেন্দ্র থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে 2024-25 শিক্ষাবর্ষের 1050 আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন 41,000 শিক্ষার্থী। পরীক্ষার হলের সার্বিক নিরাপত্তা ও প্রশ্নের মান নিয়ে সন্তোষ জানান শিক্ষার্থীরা। প্রশ্ন আমার কাছে মনে হয়েছে বাকি সাবজেক্টগুলো ইজি থাকলেও বাংলাটা একটু কঠিন হয়েছে। ইউজুয়ালি থাকে 4-5টা কোশ্চেন থেকে হচ্ছে বাংলা ফার্স্ট পেপার থেকে, কিন্তু এবার একটু একটাই কোশ্চেন হচ্ছে বাংলা ফার্স্ট পেপার থেকে, বাদবাকি সব হচ্ছে যে গ্রামার থেকে। তো বাংলাটা বাদে বাদবাকি সব কোশ্চেন ইজি আসছে। হলের পরিস্থিতি খুবই ভালো ছিল, একজন মনে হয় একটু অসুস্থ হয়ে পড়েছিল। এমসিকিউ মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু রিটেনটা একটু হার্ড করে ফেলছে, বইয়ের থেকে কিছুই আসে নাই। ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলায় পুলিশ আনসারের পাশাপাশি কাজ করে বিএনসিসি, স্কাউটের মতো সংগঠনগুলো, সহযোগিতা করে বিভিন্ন ছাত্র সংগঠন। এতে সন্তুষ্টি জানান অভিভাবকরাও। আমরা কোনো অসুবিধা ফিল করি নাই। আমরা হেল্প ডেস্ক থেকেও সাহায্য পেয়েছি। সরঞ্জাম যেগুলো তারা পরীক্ষার হলে নিয়ে ঢুকতে পারছে না, ফোন, ঘড়ি বা ক্যালকুলেটর, অনেকের ব্যাগ রেখে গেছে, যতটুকু পারা যায় আমরা চেষ্টা করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমরা তাদেরকে পানি দিচ্ছি, একটা করে কলম দিচ্ছি, আর গার্ডিয়ান যারা আছে তাদেরকে একটা করে ক্যালেন্ডার দিচ্ছি আমরা। আর আমাদের চিকিৎসা খাতের জন্য হচ্ছে স্যালাইন, তাৎক্ষণিক যে প্রাথমিক যে চিকিৎসাগুলো এগুলো দেওয়া হচ্ছে। পরীক্ষা চলতেছে, সুন্দর পরিবেশে পরীক্ষা চলতেছে, কোনো ঝামেলা নাই। বেলা 11:30টায় কেন্দ্র পরিদর্শনে আসে উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। বলেন, পরীক্ষা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিটি আসনের বিপরীতে 39 জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করছেন। এটি তীব্র প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা। দেশের প্রায় 8টি বিভাগে, ঢাকা সহ আরও 7টি বিভাগে 67টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বহু মানুষের কঠিন পরিশ্রম আছে এরকম একটি আয়োজনে। তীব্র প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় সবাই ভর্তির সুযোগ পাবে না, এজন্য শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান উপাচার্য। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শিশু প্রহরের দ্বিতীয় দিনে শিশুদের পদচারণা আর কলতানে মুখর ছিল বইমেলা প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে দুপুর 2টায় এই প্রহর শুরু হলেও বাড়তি আগ্রহ ছিল শিশুদের। অভিভাবকরা বলছেন, এই দিনটার জন্য সারা বছর আগ্রহ নিয়ে অপেক্ষা করে শিশুরা। বিস্তারিত শিউলি রায়ের প্রতিবেদনে। অমর একুশে বইমেলা 2025-এর দ্বিতীয় শিশু প্রহর শনিবার দুপুর 2টায় গেট খোলার সাথে সাথে পরিবার পরিজনের সাথে শিশুদের ভিড় বাড়তে থাকে শিশু চত্বরে। বইয়ের রাজ্যে ঘোরাফেরা আর কেনাকাটা করেই খুশি শিশুরা। তাদের আগ্রহ বেশি গল্প ছড়া কিংবা কমিক্সের বই কেনায়। বইমেলায় শিশুদের আনন্দকে রাঙিয়ে দিতে প্রতি বছরের মতো এবারও নানা রঙে সাজানো হয় শিশু চত্বরকে। রং বেরঙে বই আর বাহারি রঙের খেলনায় মেতে উঠে শিশুরা। আমার স্কুলে বলেছিল যে আমার মিস বইমেলায় যেতে, তাই আমি ভাবলাম আসি, এসে তো ভালোই লাগছে। ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, ট্রেন চলেছে রাত দুপুরে ওই। অভিভাবকরা বলছেন, শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি হলে ডিজিটাল ডিভাইসের প্রতি আগ্রহ কমবে। এখনকার যে যুগ, যেখানে মোবাইল টিভি ছাড়া বাচ্চাদের অন্য কিছুতে আগ্রহ কমে যাচ্ছে, সেখানে আমার মনে হয় যে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের তো এমনিতে আসতে হলে সন্ধ্যার পরে আসি, বা অন্যান্য সময় বিভিন্ন সময় কাজের ফাঁকেও আসা হয়। বাচ্চাদের জন্য স্পেশালি আজকে আসা। ওরা তো বই দেখছে, পড়ছে, কিছু কিছু বই তাদের লিস্টে আছে, সেগুলো কিনবে। আজকে ও একটা ছোট বই নিয়েছে, আর আমার ছেলে একটা হচ্ছে ঈশপের গল্প বই নিয়েছে, আরও কিনবে, মাত্র স্টার্ট করেছে। এই বছরে শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের বিশেষ আয়োজন না থাকায় এই নিয়ে শিশুদের মধ্যে দুঃখভোগও রয়েছে। বইমেলায় 8ম দিনে নতুন বই এসেছে 102টি বই। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা 556টি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।